ধরুন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন। সেই টাকাটি নির্ধারিত সময়ের পরও আপনি ফেরত পাচ্ছেন না। আপনার কাছে উপযুক্ত প্রমাণ আছে, সাক্ষী আছে, এমনকি কাগজপত্র নিয়েও কোনো ঝুট-ঝামেলা নেই। ঝামেলাটা হয়েছে তখনই যখন টাকাটি আপনি নির্ধারিত সময়ের পরে ফেরত চেয়েছেন। আপনি টাকাটি ফেরত পাচ্ছেন না। এই একই ঘটনা জমিজমার ক্ষেত্রেও ঘটতে পারে কিংবা অন্যান্য ও যেকোনো ধরনের সম্পদকে ঘিরেই হতে পারে এবং সেটি স্থানীয় পর্যায়ে আপনার প্রতিবেশীর সাথে হতে পারে, স্বজনের সাথে হতে পারে, এমনকি পরিবারের মধ্যেও হতে পারে। সেক্ষেত্রে সমাধানটি কি করে পাবেন? কিংবা স্থানীয় পর্যায়ে এই সমাধান কোথায় পাওয়া যায়? সেই সমাধানটা কিভাবে আসে? এ বিষয়ে নিশ্চয়ই আপনার মধ্যে অনেক প্রশ্ন আছে। প্রিয় দর্শক, এই সকল প্রশ্নের উত্তর দেবার চেষ্টা থাকবে আমাদের আজকের পডকাস্টে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্রাম আদালত ব্যবস্থা বিষয়ক পডকাস্ট গ্রাম আদালতের পথচলার আজকের আয়োজনে। সাথে আছি আমি সাদিয়া রোশনি সূচনা এবং আমার সাথে আছেন দুজন অতিথি। প্রথম যাকে পরিচয় করিয়ে দেব তিনি একজন ভুক্তভোগী এবং তিনি একজন চমৎকার একজন মানুষ যিনি আসলে সমাধানটাও পেয়েছেন খুব দারুণভাবে এবং সেটিও পেয়েছেন গ্রাম আদালত থেকে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন বিলকিস বেগম, আবেদনকারী গ্রাম আদালত, বাজনাবো ইউনিয়ন পরিষদ। আমাদের সাথে আরো আছেন একজন এক্সপার্ট মিস্টার তাজুল ইসলাম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। স্বাগতম আপনাদের। থ্যাংক ইউ। শুরুতে বলছিলাম নানা রকম বিরোধ, নানান রকম মামলা মোকদ্দমার মধ্য দিয়ে আমাদের অনেককে অনেক সময় যেতে হয়। স্থানীয় পর্যায়ে সমাধান নিয়ে আসলে আপনারা অনেক ধরনের প্রশ্ন করে থাকেন এবং সেই সমাধানগুলো কিভাবে পেতে পারেন এ বিষয়ে নানান জিজ্ঞাসা আছে। তো আমরা আগে যেহেতু একটা গল্প বলছিলাম যে টাকা পয়সার লেনদেন বা জমি জমা বিষয়ক, আজকে আমাদের সাথে যিনি আছেন বিলকিস আপা, তার কাছ থেকে আমরা জানবো যে তিনি কি সমস্যার মধ্যে ছিলেন, কিভাবে সমাধান পেয়েছেন এই পুরো গল্পটা। আর তাজুল ভাই আছেন, তার কাছ থেকে আমরা জানবো আসলে আ এ ধরনের জটিলতায় সমাধান কিভাবে পাওয়া যায়, আইন কি বলে কিংবা গ্রাম আদালত আসলে কিভাবে কাজ করে। চলুন শুরুতে চলে যাই বিলকিস আপার কাছে। বিলকিস আপা, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আপনার বিরোধটা কি নিয়ে ছিল? টাকা নিয়ে লেনদেন। টাকা লেনদেন। কিভাবে টাকার লেনদেন করেছিলেন? কি ঝামেলা হয়েছিল? আমার প্রতিবেশী আমার কাছ থেকে টাকা ধার চেয়েছিল। তারপর আমি তাকে ৩০,০০০ টাকা দেই। দেওয়ার পরে সে বলছিল যে, "আপনি কি একটু লভ্যাংশের দিকে একটু যাবেন? যদি যান তাহলে আমার ভালো হয়।" তারপর আমি ঠিক আছে বলছি যে, "ঠিক আছে। আপনি আমাকে কিভাবে লভ্যাংশ দিবেন?" তো সে বলছে যে, "৩০,০০০ টাকার মধ্যে ৮ মণ ধান দিয়ে দিবে। কতদিনের মধ্যে? এটা প্রতি বছর দেবে।" ৩০,০০০ টাকা কত বছরে শোধ করার কথা ছিল? ২ বছরের শোধ করা ছিল। ১ম এ করা ছিল ১ বছরের। তারপর সে বলছে যে, "আমি তো ১ বছরে দিতে পারব না, ২ বছরে দিই।" সেক্ষেত্রে কি ধানটা সেক্ষেত্রে ৮ দুগুণ ১৬ মণ হয়েছিল? না, ৮ মণ পেয়েছিলাম। তো যখন আবার দিতে যায়, তখন সে নারাজ ছিল দিতে। তখন তার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমাকে তো লভ্যাংশ দেয়নি। সে আমার আসল টাকাও দিতে অস্বীকার করে। তো পরে আমি তার সাথে অনেক আমার কথা কাটাকাটি হয়, বিরোধ বিশৃঙ্খলা হয়। তারপর আমার গ্রামেই একজন সংরক্ষিত আসনের মেম্বার ছিল। তার সাথে আমি বিষয়টা নিয়ে আমি আলাপ করি। আলাপ করার পরে সে বলছে যে, "আপনি এক কাজ করেন, যে ইউনিয়ন পরিষদে যান। ওইখানে আমাদের একটা গ্রাম আদালত আছে। তো সচিবের কাছে গেলে আপনি হয়তোবা এই বিষয়টা ভালোভাবে জানতে পারবেন।" তো আমি ইউনিয়ন পরিষদের সচিবের কাছে আমি গেলাম। যাওয়ার পরে সচিব কথাগুলি শুনলো এবং চেয়ারম্যান ছিল। ও চেয়ারম্যান সাহেবও আমার কাছ থেকে কথাগুলি শুনলো। শোনার পরে বলছে যে, "একটা মামলা দিয়ে যান।" তো আমি ৳২০ ভিসে একটা দেওয়ানি মামলা দিলাম। একটা মামলা দিতে জাস্ট ৳২০ ৳২০ আমার খরচ হয়েছে। তো মামলার জন্য তো শুনানি ডাকছে আমাদেরকে নোটিশের মাধ্যমে। তো নোটিশটা আমি পেয়েছি। একটা তারিখ দিয়েছে, ওই তারিখ অনুযায়ী আমরা উপস্থিত হই। আমিও উপস্থিত হই, আর আমার এই যে বিপক্ষ ছিল উনিও উপস্থিত হন। তো চেয়ারম্যান সাহেব বলছে যে, আমাদের ২ জন প্রতিনিধি দেওয়ার জন্য। তো আমি আমার সংরক্ষিত আসনের যেই মেম্বার ছিল তাকে আমি দিয়েছি। আর একজন আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ একজন দিয়েছি। ২ জন প্রতিনিধি আমি মনোনয়ন করেছি। আর ওই বিপক্ষ ২ জন মনোনয়ন প্রতিনিধি
দিয়েছেন, আর একজন চেয়ারম্যান ছিলেন। এই ৫ জনের ভোটে আমার টাকার একটা সুরাহা আসছে। তো আসলে আমি গ্রাম আদালতকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ বিলকিস আপা। আপনার সাথে কথা বলছিলাম। একটু পরে আবারও আসবো। এবার একটু তাজুল ভাইয়ের কাছে যেতে চাই। বিলকিস আপা যে গ্রাম আদালতের কথা বলছিলেন, আমরা আসলে একটু জানতে চাই গ্রাম আদালত কি? গ্রাম আদালত কোথায় বসে? এবং এই গ্রাম আদালতটা গঠিত হয় কিভাবে? কিভাবে কাজ করে? গ্রাম আদালত হচ্ছে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার জন্য একটি ফোরাম। এটি আমাদের জাতীয় সংসদে ২০০৬ সালে একটি আইন পাস হয়, গ্রাম আদালত আইন ২০০৬। সেই আইনের অধীনেই একটি আদালত, একটি আম, আম, একটি অপ্রাতিষ্ঠানিক আদালতও আমরা বলি। সেই আদালতটা বসে ইউনিয়ন পরিষদে। এই আদালতটা ইউনিয়ন পরিষদ বেজ, অর্থাৎ আমাদের দেশে প্রায় ৪,৫০০ ইউনিয়ন আছে। প্রত্যেকটা ইউনিয়নে আইন অনুযায়ী একটি গ্রাম আদালত থাকবে। আর গ্রাম আদালত যেটা গঠিত হয়, এই আইনেই বলে দেওয়া হয়েছে গ্রাম আদালতটা কিভাবে গঠিত হবে। গ্রাম আদালতটা মূলত ৫ জন সদস্যের মিলে এই গ্রাম আদালতটা গঠিত হয়। এই ৫ জনের মধ্যে একজন হচ্ছেন চেয়ারম্যান। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন গ্রাম আদালতের চেয়ারম্যান আইন অনুযায়ী। আর দুই পক্ষ, বিরোধীয় যে দুই পক্ষ, এই দুই পক্ষ ২ জন সদস্য মনোনয়ন দেয় বা প্রতিনিধি মনোনয়ন দেয়। একজন প্রতিনিধি মনোনয়ন দিতে হবে নির্বাচিত মেম্বারদের কাছ থেকে, ইউনিয়ন পরিষদের যে নির্বাচিত মেম্বার আছে তাদের কাছ থেকে। আর একজন প্রতিনিধি মনোনয়ন দিতে হবে স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে। ফলে প্রত্যেক পক্ষ ২ জন করে, আর চেয়ারম্যান পদাধিকার বলে গ্রাম আদালতের চেয়ারম্যান। এই ৫ জন মিলে গ্রাম আদালত গঠিত হয়। অনেক ধন্যবাদ। একটু আবার আপার কাছে আসতে চাই। আপা, আপনি ১ম গ্রাম আদালতের কথা শুনেছিলেন কোথায়? যখন আমার টাকার সমস্যা হয়েছে, তখনই আমি চিন্তা করছি কিভাবে টাকাটা উদ্ধার করা যায়। তারপর আমার গ্রা পাশেই ছিল, গ্রামেই ছিল সংরক্ষিত আসনের মেম্বার। তার সাথে আমি একটু কথা বলি যে, "আপা, আমার টাকাটা তো এইভাবে সমস্যা হইছে, এখন কিভাবে উদ্ধার করা যায়? আপনি কি উদ্ধার করে দিতে পারবেন?" পরে বলছে যে, "আমাদের তো এখন নিয়ম আছে, অ্যা দরবার করলেও আমাদের ইউনিয়ন পরিষদে করতে হবে। গ্রামে দরবার করা যায় না। তো আপনি এক কাজ করেন, ইউনিয়ন পরিষদে আপনি চলেন। ওইখানে গেলে হয়তোবা আপনি একটা সুরাহা পেতে পারেন।" তখনই আমি ইউনিয়ন পরিষদে যাই। আচ্ছা। এবং সেখান থেকে আপনি গ্রাম আদালতের বিষয়টা জানতে পারেন। জি, জানতে পারি। ঠিক আছে। একটু আবার আপনার কাছে ফিরতে চাই তাজুল ভাই যে আ গ্রাম আদালতে কোন একটা মামলা কিংবা একটা বিরোধ নিয়ে যখন একজন যাচ্ছেন, সেখানটায় আসলে কতদিনের মধ্যে সেই বিরোধের নিষ্পত্তি হয়? গ্রাম আদালতের আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই বিরোধটা নিষ্পত্তি হওয়ার কথা। যদি কোনো বিশেষ ব্যতিক্রম হয়, তাহলে আরো ৩০ দিন সময় নিতে পারে। অর্থাৎ মোট ১২০ দিনের মধ্যেই গ্রাম আদালতের একটা বিরোধ নিষ্পত্তি হয়। একেবারে খুব নির্দিষ্ট সময় করা আছে। কতদিনের মধ্যে নোটিশ যাবে, কতদিনের মধ্যে ১ম শুনানি হবে এবং কতদিনের মধ্যে বিরোধটা নিষ্পত্তি হবে। যদি বিশেষ প্রয়োজন হয় কোনো পক্ষের, তখন আ আ গ্রাম আদালত আরো ৩০ দিন সময় বাড়াতে পারে। অর্থাৎ মোট ১২০ দিন সময়ের মধ্যে বিরোধটা নিষ্পত্তি করতে হবে গ্রাম আদালতকে। সর্বোচ্চ ১২০ দিন। সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে ৯০ দিন। ৯০ দিন। আ এখানে আরো কম সময় হয় যদি পক্ষগণ মিটে যায়, তাহলে ৩০ দিনের মধ্যেও বিরোধটা মীমাংসা করা যায়। আমরা সবসময় জেনে থাকি যে আসলে মামলা মোকদ্দমা মানে আসলে আপনি আপনার জীবন কেটে যাবে। মামলা মোকদ্দমার সমাধান নাও হতে পারে। আমাদের ফরমাল আদালতগুলোতে এভারেজে ৫ থেকে ৬ বৎসর লাগে একটা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে। আর গ্রাম আদালতে আইনেই আ আ আ বিধান করা আছে সর্বোচ্চ ১২০ দিন। সুতরাং অনেক ক্ষেত্রে অনেক গ্রাম আদালত কম আসলে সময়ে অনেক কম সময়ে এই বিরোধগুলো নিষ্পত্তি হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সমাধান আমি পাবো, আমি যে একটা মামলা করব। মামলা একে আমরা বলি দীর্ঘদিন লাগে, জীবন কেটে যাবে, সমাধান আসবে না। আরেকটা বিষয় হচ্ছে মামলা মোকদ্দমা মানে অনেক টাকার বিষয়। এখানে আসলে কত টাকার আ দরকার পড়ে একটা মামলা করার জন্য বা বিরোধ নিয়ে আসার জন্য? গ্রাম আদালতে মামলা দায়েরের জন্য যদি মামলাটা ফৌজদারি প্রকৃতির হয়, তাহলে ৳১০ ফি। আর যদি এটা দেওয়ানির বা জমি জমা সংক্রান্ত হয়, তাহলে ৳২০ ফি দিতে হয়। সরকারি ফি এইটাই, আর কোনো টাকা বা খরচ লাগে না। এই যে আপা বলছিলেন ৳৩০,০০০, এই ৳৩০,০০০ র জন্য আমি ৳২০ দিয়ে আবেদন করতে ৳২০ পারব। দিয়েই অভিযুক্ত দায় তুমি দেওয়ানি প্রকৃতির তার ওনার যে টাকার দাবি। এটা যদি ৩,০০,০০০ হয়? ৩,০০,০০০ আমাদের গ্রাম আদালতের যে আমরা বলি এখতিয়ার। এখতিয়ার হচ্ছে যদি কোনো বিরোধ ৩,০০,০০০ টাকা বা তার নিচে হয়, তাহলে সেটা গ্রাম আদালত মীমাংসা করতে পারবে বা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। আর যদি ৩,০০,০০০ টাকার ঊর্ধ্বে হয়, তাহলে সেটা আমাদের যে প্রাতিষ্ঠানিক আদালত, সেই আদালত ব্যবস্থায়
বিরোধটা ওর দায়ের করতে হবে বা সেই আদালতে বিরোধটার মীমাংসা করবে। কিন্তু গ্রাম আদালতে সর্বোচ্চ এখতিয়ার ৩ লক্ষ টাকা। এটা দেওয়ানি প্রকৃতির হোক বা ফৌজদারি প্রকৃতির হোক। ফৌজদারি প্রকৃতির বলতে যেমন ধরেন আপনার কোনো গবাদি পশু বা কোনো সম্পদ চুরি হয়ে গেছে। সেই সম্পদটার দাম যদি ৩ লাখ টাকার উপরে হয়, তাহলে সেক্ষেত্রে আর গ্রাম আদালতে এটা বিচার্য বিষয় নয়। আর যদি ওই গবাদি পশু বা সম্পদটার দাম ৩ লক্ষ টাকার নিচে হয়, তাহলে সেটা গ্রাম আদালত বিচার করতে পারবে। গ্রাম আদালতের যেই কাঠামো, সেই কাঠামোতে এটার বিচার করা যাবে। কোনো বিরোধ বা মামলা নিয়ে যাবার পরে ৯০ থেকে ১২০ দিনের মধ্যে তো সমাধানটা পেয়ে যান আপনারা। আ আপনার ক্ষেত্রে কতদিন সময় লেগেছিল? আমার ক্ষেত্রে ২ মাস ৭ দিন। ৬০ দিন? জি। মানে ভাইয়া যেটা বলছিলেন যে কিছু ক্ষেত্রে যদি ২ পক্ষের মীমাংসা হয়ে যায় সেক্ষেত্রে আরো কম সময়ের মধ্যে হয়ে যায় এবং এটা ২ মাসের মধ্যেও হতে পারে। ২ পক্ষেই দ্রুত শুনানিটা হয়ে গেছে এবং ২ পক্ষে যখন আদালত সিদ্ধান্ত দিয়েছে ২ পক্ষে রাজি হয়ে গেছে। তারপরে আ এই যেই সিদ্ধান্ত হওয়ার পরে ২ পক্ষের মধ্যে লেনদেন হয়ে গেছে। এই জন্য দ্রুত একটা সমাধান হয়েছে। গ্রাম আদালত তো নিয়মিত এই ধরনের সমস্যার সমাধান করে। আসলে সচরাচর কি ধরনের বিরোধ নিয়ে আসলে এখানে সমাধান পাওয়া যায় বা আপনারা আসলে কি ধরনের বিরোধ দেখতে পান? গ্রাম আদালতে নির্দিষ্ট করা আছে আইনের, আমরা বলি শিডিউল, আইনের ভাষায় বলি শিডিউল করা আছে যে কোন, কোন বিষয়গুলো গ্রাম আদালতে বিচার করা হবে। এখানে আমাদের দেশে বা সারা পৃথিবীতেই বিরোধকে ২ ভাগে ভাগ করে। একটাকে বলা হচ্ছে যে দেওয়ানি প্রকৃতির বিরোধ, আরেকটা হচ্ছে ফৌজদারি প্রকৃতির বিরোধ। গ্রাম আদালতের উভয় বিরোধ মীমাংসা করার এখতিয়ার আছে বা ক্ষমতা আছে। আমাদের যদি ফৌজদারি বিরোধের কথা বলি, ফৌজদারি বিরোধের যে সকল ছোটখাটো বিরোধগুলো গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। কিন্তু সিরিয়াস আমরা বাংলায় যদি বলি যে আ গুরুতর অপরাধগুলো গ্রাম আদালতের বিচার করার এখতিয়ার নেই। ছোটখাটো বিরোধের মধ্যে যেমন ধরেন আ আমরা বলি আইনের ভাষায় বলি সাধারণ জখম বা ইংরেজিতে বলা হয় সিম্পল হার্ট। তারপরে হচ্ছে আ চুরি। ওই যেটা বললাম ৩ লক্ষ টাকা বা তার নিচে কোনো সম্পদ বা গবাদি পশু চুরি করা। তারপরে হচ্ছে কারো বাড়িতে গিয়ে বা কাউকে হুমকি দেয়া। এই ধরনের ছোটখাটো অপরাধগুলো গ্রাম আদালতে আ আ আ বিচার্য বিষয়। আর যদি দেওয়ানি প্রকৃতির বিরোধ বলি, দেওয়ানি প্রকৃতির বিরোধে যেটা আপনার ক্ষেত্রে রয়েছে আর্থিক লেনদেন। যদি উনার লেনদেনটা ৩ লাখ টাকার নিচে হইতো তাহলেও গ্রাম আদালত বিচার করতে পারত। আ আর্থিক লেনদেন, তারপরে হচ্ছে আপনার কোনো আ আ আ ক্লেইম বা দাবি, অর্থের দাবি। হয়তো আপনি আ একটা সম্পদ কিনেছেন, আ আ সেটার রসিদ আছে কিন্তু সম্পদটা দেয় নাই। তখন আপনি এই বিরোধটা গ্রাম আদালতে যেতে পারবেন। যেটা ৩ লক্ষ টাকার নিচে। এটা আমাদের সিলিং যেটা, সিটিং হচ্ছে ৩ লক্ষ টাকা। তারপরে ধরেন আপনার একটা জমি আ একটা আ আ আ জবরদখল হয়ে গেছে। যে জমিটার দাম ৩ লাখ টাকার নিচে, তাহলে সেটা গ্রাম আদালত আ আ আ আ মীমাংসা করতে পারবে। তারপরে হচ্ছে আপনার আ আ গবাদি পশুর কথা তো বললাম। চুট না সরি এটা আরেকটা হচ্ছে যে কোনো আ কারো বাড়িতে সম্পদ আ আ জোরপূর্বক নিয়ে নেওয়া। তারপরে হচ্ছে এই ধরনের ছোটখাটো বিরোধগুলো আ আ দেওয়ানি প্রকৃতির বিরোধগুলো গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। আমার একটা বিষয় জানার ছিল সেটি হচ্ছে যে নারী স্বার্থ সংশ্লিষ্ট বিরোধ যখন আসে সেক্ষেত্রে আপনাদের বিচার প্রক্রিয়াটা কি? গ্রাম আদালতের একটা গুরুত্বপূর্ণ যে নতুন করে একটা সংশোধন হয়েছিল ২০২৪ সালে। এই সংশোধনের মাধ্যমে গ্রাম আদালতে কোনো নারী যদি তার ভরণ-পোষণ বকেয়া থাকে বা কোনো স্বামী যদি তার স্ত্রীর ভরণ-পোষণ না দেয়, তাইলে ওই স্ত্রী গ্রাম আদালতে তার ভরণ-পোষণের জন্য মামলা করতে পারবেন। আর যেটা আপনি বলছেন যে কোনো নারীর স্বার্থ যদি জড়িত থাকে তাহলে গ্রাম আদালত কি করে? দেখেন যত বিরোধে হোক, ওই বিরোধের কোনো পক্ষ যদি নারী হয়, আমরা আইনের ভাষায় বলা হচ্ছে যে, ওই বিরোধটাতে যদি কোনো নারীর স্বার্থ জড়িত থাকে, তাহলে এই আ আ যেই ৫ জন নিয়ে গ্রাম আদালত গঠিত হয়, এই ৫ জনের মধ্য থেকে অবশ্যই একজন নারী প্রতিনিধি মনোনয়ন করতে হবে। আ আপনার ধরেন আমি একটু যদি আ আ ইয়ে করি, আমার সাথে আপার যদি বিরোধ হয়, তাহলে আমরা যে ৫ আমি ২ জন মনোনয়ন দিবে, উনি ২ জন মনোনয়ন দিবে। আর চেয়ারম্যান নিজে। তো এই ২ জনের মধ্যে কমপক্ষে একজন নারী হইতে হবে। অর্থাৎ নারী সদস্য মনোনয়ন দিতে হবে। আ আপনার আ আ ইউনিয়ন পরিষদ থেকে। তো সেই ক্ষেত্রে আ এই যে নারী সদস্য মনোনয়ন দেওয়া গ্রাম আদালতে এবং নারীর আ আ যেই দাবি বা ক্লেইম গুলো সেগুলো ভালোভাবে শোনা, সেটা গ্রাম আদালতে
এই আইনের মধ্যেই সেটা নিহিত আছে নারী স্বার্থ জড়িত বিরোধের ক্ষেত্রে। এত কিছু জানলাম। আমার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানার সেটা হচ্ছে যে আমি একটা বিরোধ বা মামলা নিয়ে গেলাম। কিন্তু আইনজীবী নিয়োগ করার যে ব্যাপার আছে যে মামলা মোকদ্দমা মানে অনেক টাকা যায় এবং সেই টাকাটা আইনজীবীর পেছনে খরচ করতে হয়। আ গ্রাম আদালতে কি আসলে আইনজীবী নিয়োগের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় কিনা? কিংবা আইনজীবীর সুবিধা পাওয়ার সুযোগ আছে কিনা? না, গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান নেই। অর্থাৎ আ আ আইনেই নিষেধ করা হয়েছে এখানে কোনো আইনজীবী নিয়োগ হবে না। কারণ হচ্ছে আ যেহেতু স্থানীয়ভাবে ২ পক্ষের মনোনীত লোক এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বার মিলেই এই বিরোধটা মীমাংসা করা হয়, সেখানে আইনজীবী নিয়োগের কোনো আ প্রয়োজন নেই এবং আইনে এটা নিষেধ করা হয়েছে সেখানে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ আজুল ভাই আপনাকে। আমরা একটু আবারও বিলকিস আপার কাছে আসছি। বিলকিস আপা, আ আপনি একটু বলবেন যে এই যে বিরোধ ছিল আপনার, আজকে আপনি তো সমাধান পেয়েছেন এবং আমাদের সাথে সেই গল্পটা তুলে ধরছেন। আপনার আশেপাশে তো এমন অনেক বিলকিস বেগম আছেন। নিশ্চয়ই আচ্ছা। তারাও আসলে আপনার মতো সমস্যার মধ্য দিয়ে যায় বা এখনো যাচ্ছেন। তাদের আপনি কি বলবেন? তাদেরকে আমি বলবো, এমনও আমি আমার আশেপাশে সবাইকে বলতেছি যে, যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে তোমরা সমাধান পেতে পারো। অনেক ধন্যবাদ আপা। আমাদের আয়োজনের শেষ প্রশ্ন, আ তাজুল ভাই আপনার কাছে গ্রাম আদালতের শক্তিটা আসলে কোথায়? এই যে আমাদের বিলকিস আপা কথা বলে গেলেন এবং তার মতো অনেক বেনিফিশিয়ারিজ আছেন যারা আসলে সুবিধা পেয়েছেন, সমস্যার সমাধান পেয়েছেন। আ শক্তির জায়গাটা আসলে কোথায় গ্রাম আদালতের? ধন্যবাদ। আমি যদি আপনি বলছেন গ্রাম আদালতের শক্তি কি? এটা আমি অনেকগুলো পয়েন্ট বলব। প্লিজ। আ একটু সময় নিয়েই বলব। বিষয় হচ্ছে গ্রাম আদালত তৈরি করা হচ্ছে দ্রুত এবং খুব আ আ স্থানীয় জনগণ যাতে দ্রুত একটা বিচার পায় এই উদ্দেশ্যে আইনের উদ্দেশ্যে এভাবেই বলা হয়েছে। এখানে মূল শক্তি হচ্ছে গ্রামের আ সাধারণ মানুষ। কারণ এই বিচার ব্যবস্থাটা একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। আমাদের দেশের যে প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা হচ্ছে প্রত্যেকটা জেলায়। অর্থাৎ সেই জেলা থেকে ৩০-৪০ মাইল দূরে একজন সাধারণ মানুষ যদি কোনো ছোটখাটো বিরোধে জড়িয়ে যায়, তাইলে তাকে যদি মামলা করতে হয় বা বিচারের সেবা পেতে হয়, তাকে তাহলে জেলায় আসতে হয়। কিন্তু গ্রাম আদালত একেবারে ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের দোরগোড়ায় সেইখানে সেই বিচারিক সেবাটা পাচ্ছে। এটা একটা হুম। বড় শক্তি। ২য় শক্তি যেটা হলো যে বিরোধীয় পক্ষ যেই পক্ষরা বিরোধ, তাদের মনোনীত আ ব্যক্তিরা, তাদের ২ পক্ষের মনোনীত ব্যক্তিরাই এই বিরোধটা মীমাংসা করছে। অর্থাৎ এখানে আ আ ২ পক্ষই সামনাসামনি থাকছে এবং এখানে থেকে যে আ ৩য় একজন বিচারক সেই ধরনের প্রতারক চেয়ারম্যান মেম্বারও তাদের, মনোনীত গণ্যমান্য ব্যক্তিও তাদের। ফলে সামাজিক যে সম্প্রীতি বজায় রাখার একটা বড় মাধ্যম হচ্ছে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ মীমাংসা। আমরা অনেকেই বলি যে আ আ গ্রাম আদালতে আ ভালোভাবে বিচার হয় না। কিন্তু আ আ আ মানে তো গ্রাম আদালতের যারা চেয়ারম্যান তাদের আইনের আ আ অভাব হয়েছে বা আইন জানার ক্ষেত্রে তাদের রয়েছে। সেইটা পূরণ হচ্ছে যে আমাদের চেয়ারম্যান মেম্বারদেরকে যে আইনে অনুযায়ী পরিচালিত হচ্ছে, সেখানে আইনগত বিধানগুলো স্পষ্ট করা আছে। আর ছোটখাটো বিরোধগুলো যদি স্থানীয়ভাবেই মীমাংসা হয়ে যায়, তাহলে সেটা উচ্চ আদালতের যে এখন আ আ ৬ বছর, ৭ বছর, ২০ বছরও লাগে কোনো মামলা, সেই জায়গাটাতে আপনার আ আ এটাকে কি বলব? চাপ কমে যাচ্ছে। স্থানীয় বিরোধগুলো যদি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। এই ধরনের অনেক শক্তিটা মূলত এটা স্থানীয় মানুষের জন্যেই আ আ আ বিচার পাওয়ার বা বিচারিক সেবা পাওয়ার একটা উত্তম একটা ব্যবস্থা। ফলে স্থানীয়ভাবেই এই বিরোধগুলো মীমাংসা হয় এবং সম্প্রীতি বজায় থাকে। অনেক ধন্যবাদ বিলকিস আপা। ধন্যবাদ তাজুল ভাই আপনাকেও। আমাদের আজকের এই আড্ডা, কথা বলা কিংবা পডকাস্টের আলোচনা যাই বলি না কেন সেখান থেকে আশা করছি আমরা এমন কিছু তথ্য আমাদের দর্শকদের দিতে পেরেছি, যেখান থেকে আরো অনেক বিলকিস বেগম তাদের সমস্যা নিয়ে গ্রাম আদালতের কাছে আসবে এবং তারা সমাধানও পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপা। দর্শক, সমস্যা নয় চাই সমাধান। সমস্যা তবুও আসে আমাদের জীবনে। সামাজিক জীব আমরা এবং সমাজে বসবাস করতে গেলে নানান কিছু নিয়ে বিরোধ আসতেই পারে। তবে সেই বিরোধ নিয়ে থাকলে চলবে না। সমাধানটাও খুঁজতে হবে। আর সমাধান খুঁজতে, খুঁজতে পৌঁছে যেতে হবে গ্রাম আদালতের কাছে। কেননা গ্রাম আদালত আছে আপনার অপেক্ষায়। ফৌজদারি বিরোধের ক্ষেত্রে ৳১০ এবং দেওয়ানি বিরোধের ক্ষেত্রে কিন্তু মাত্র ৳২০ র বিনিময়ে আপনি আপনার বিরোধটি নিয়ে গ্রাম আদালতের কাছে পৌঁছে যেতে পারেন এবং সেখান থেকে একটি
নির্দিষ্ট সময়, যেটি 90 থেকে 120 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে সমাধানের পথটাও দেখিয়ে দিতে পারে। তো গ্রাম আদালতে আপনার বিরোধ নিয়ে যান, সেখান থেকে সমাধান পান এবং নিজের জীবনটাকে আরেকটু সুন্দর সুশৃঙ্খলভাবে সাজিয়ে তুলবেন। এটিই আমাদের প্রত্যাশা। দেখা হবে গ্রাম আদালত ব্যবস্থা বিষয়ক পডকাস্ট গ্রাম আদালতের পথ চলার পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অল্প সময়, কম খরচে গ্রাম আদালতের সেবা পেতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে।